হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডায়াথার্মির উপরে কথা বলবো। ডায়াথার্মির আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ফর এনি সার্জারি। আমি সেটা জেনারেল সার্জারি করি অথবা ল্যাপারোস্কোপি সার্জারি করি, সব ক্ষেত্রে আমার ডায়াথার্মি লাগবে। একজন যখন আমরা একজন সার্জন হব, ডায়াথার্মির প্রপার যদি আমি ইউজ না করতে পারি তাহলে এই দেখা যাবে অনেক ধরনের কমপ্লিকেশনের মধ্যে পড়বে। এজন্য এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস। হ্যাঁ, ইলেকট্রোসার্জিক্যাল কেন? কারণ হচ্ছে টোটাল কারেন্টটাই আমরা কিন্তু এখানে এসি কারেন্ট ব্যবহার করি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টটাকে আমরা হাই ভোল্টেজের কারেন্ট ইউজ করা হয় করে আমরা যে হিট প্রোডাকশন হয় সেই হিটের মাধ্যমে আমরা টিস্যুটাকে দেখা যায় যে এখানে ডিসেকশন করি। হ্যাঁ, টিস্যু ডিসেকশনে আমাদের হেল্প করে। তারপর হচ্ছে টিস্যুগুলোকে আমাদের কোয়াগুলেশনে আমাদের হেল্প করবে, অর্থাৎ ব্লাডের যে সিলিং করা সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডায়াথার্মি রোল প্লে করবে। অর্থাৎ যে কোনো অপারেশন করতে গেলে আমাদের এই ডায়াথার্মিটা লাগবে। তো ডায়াথার্মির ক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার মনে রাখতে হবে যে আমাদের নর্মাল যে ধরেন আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল যে শক বা যে ভোল্টেজ থাকে এটা খুবই কম, অ্যারাউন্ড 250। তো সেক্ষেত্রে আমি যদি কোনো কিছু আমাদের এই কারেন্ট শক লাগে শরীরে লাগে, তখন কিন্তু আমরা শক অনুভব করি। কিন্তু ডায়াথার্মির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কারণ এটা মিনিমাম আপনার ভোল্টেজ থাকে হচ্ছে 550 থেকে থেকে শুরু করে 3.3 মেগাহার্টজ পর্যন্ত এটা ভোল্টেজ থাকতে পারে। এই ডায়াথার্মিক এই জন্য এই ভোল্টেজে আমাদের শরীরে যখন আমরা টাচ করি তখন আমাদের দেখা যায় মাসল গুলো টুইচিং করে না বা আমরাও এটা বুঝতে পারি না। আর এখানে যে ডায়াথার্মিটা আমরা ইউজ করি এটা দুটো ডায়াথার্মি আমাদের এখানে যে দেখতেছি এটা হাই ফ্রিকোয়েন্সি। আমরা যখন ডায়াথার্মি নিব বা কিনবো এই ক্ষেত্রে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ডায়াথার্মিটাকে আমাদের বেশি চুজ করতে হবে, কারণ হাই ফ্রিকোয়েন্সি যদি ডায়াথার্মি বা ভোল্টেজের ডায়াথার্মি থাকে সেক্ষেত্রে আমাদের পেশেন্টের যে লো ভোল্টেজে যে ধরার আমাদের লো ভোল্টেজে আমাদের মাসল টুইচিং করে বা প্রবলেম করে, যদি আমি ওটির মধ্যে লো ভোল্টেজের কোনো ডায়াথার্মি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রোগীর পরবর্তীতে অপারেশনের পরে সে এক্সজস্টেড থাকবে, অথবা সে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে থাকলেও সে কি করতে পারে, সে দেখা যায় অপারেশনের পরে তার খারাপ লাগবে এবং যে মাসল টুইচিং হবে। আমরা একজন মানুষ যখন শক খায়, শকের পরে যে স্টেজ সেই স্টেজ থাকে। কিন্তু এই জন্য যদিও ভালো ডায়াথার্মিগুলার দাম বেশি হয় এই জন্যই যে এগুলাতে অনেক বেশি পরিমাণে ভোল্টেজ থাকে বা ফ্রিকোয়েন্সি থাকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এই ডায়াথার্মিগুলার মধ্যে আমাদের দুটো আছে। একটা হচ্ছে আমরা যে কর্ডগুলো ইউজ করি সেটা হচ্ছে আমাদের কাটিং এন্ড কোয়াগুলেশন। কাটিং এর ক্ষেত্রে আমরা কোন ধরনের কাটিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে লো ভোল্টেজ থাকবে কিন্তু এখানে ইলেকট্রিসিটি অর্থাৎ পাওয়ার অনেক বেশি থাকবে। লো ভোল্টেজে যখন আমি এবং কন্টিনিউয়াস কারেন্ট থাকবে, কারেন্টটা হবে কন্টিনিউয়াস, এখানে কোনো শক পাস বা এরকম ইন্টারাপশন কোনো কিছু হবে না। এজন্য এখানে যখন আমি কাটিং, এই যে আমাদের কাটিং আছে, কাটিং এর ক্ষেত্রে আমাদের থাকবে এখানে যখন আমরা কাটিং এর মোডটা থাকে এখানে থাকে হচ্ছে একদমই লো ভোল্টেজ, কিন্তু থাকে কারেন্টের ওয়াট থাকে অনেক বেশি, এবং যেহেতু আমাদের এখানে টেম্পারেচারটা অনেক বেশি। আমরা যে ডায়াথার্মিতে বলি যে নর্মালি দেখা যায় যে কোনো ডায়াথার্মি 1000-এর বেশি ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করে, এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে কাটিং এর জন্যই। কারণ কাটিং এর জন্য এই জন্য যে এই সময় অনেক বেশি পরিমাণে হিট প্রোডাকশন হয়, মোর দেন 1000, এবং এই টিস্যুটাকে সরাসরি কি করে একদম ইভাপোরেশন করে টিস্যুকে ইভাপোরেশন করে কাট করে ফেলে, ফলে সারাউন্ডিং কোনো টিস্যুর ইনজুরি হয় না কাটিং এ। কিন্তু কোয়াগুলেশনে যেটা হয়, কোয়াগুলেশনে কিন্তু আপনার টেম্পারেচার খুব বেশি ডেভেলপ করে না। কোয়াগুলেশনে যেটা হয় সেটা হচ্ছে এখানে ভোল্টেজ থাকে হচ্ছে অনেক হাই ভোল্টেজ এবং ইন্টারাপ্টেড কন্টিনিউয়াস কোনো কারেন্ট থাকে না, ফলে এখানে যে টেম্পারেচার তৈরি হয় এটা খুবই কম থাকে। নর্মালি 60-তে দেখা যায় যে প্রোটিনটা ডিন্যাচারেশন হয় এবং অ্যারাউন্ড 80-র মধ্যে আমাদের যে বডির মধ্যে ইলাস্টিন ফাইবার গুলো আছে, কোলাজেন ফাইবার গুলো আছে, এগুলো মেল্টিং হয়ে একটা সাথে একটা লাগে। এবং এই জন্যই কিন্তু আমরা যখন ব্লাডটাকে সিলিং করি তখন এই টেম্পারেচারে আমার ব্লাড ভেসেল গুলো কি হয়ে যায়, ইলাস্টিন কোলাজেন যখন মেল্টিং হয় তখন একটার সাথে আরেকটা লেগে যায়। এই জন্য আমাদের কোয়াগুলেশনের ভোল্টেজ থাকে অনেক বেশি, কিন্তু কাটিং এর থাকে হচ্ছে লো ভোল্টেজ কন্টিনিউয়াস কারেন্ট। এখন এই দুটার মাঝখানে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের মেল্ট। এই যে মেল্ট যে আমরা গুলো দেখতেছি, এই যে অর্থাৎ ব্লেন্ড করা, সরি ব্লেন্ডিং মোড গুলা। তাহলে ব্লেন্ডিং মোড গুলা কি? এই ব্লেন্ডিং মোড গুলা হচ্ছে যে আমাদের এখানে কাটিং এন্ড কোয়াগুলেশন দুটো কম্বাইন করা আছে। এখানে ব্লেন্ড ওয়ানে ম্যাক্সিমাম হচ্ছে
কাটিং পোর্শন, অর্থাৎ 80% কি থাকবে কাটিং কারেন্ট থাকবে, 20% থাকবে হচ্ছে কোয়াগুলেশনের কারেন্ট। আমি যত যাব 2 এবং 3 তে, ফলে এইদিকে যেটা হবে এদের এই যে দেখেন দেখা যাচ্ছে মানে সারাউন্ডিং টিস্যু ইনজুরি কিন্তু বেশি দেখাচ্ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার কাটতেছে একদম শার্প কাট, সারাউন্ডিং তার টিস্যুর কোনো ইনজুরি নাই। এখানে দ্বিতীয়ত দেখা যাচ্ছে সারাউন্ডিং টিস্যুর ইনজুরি মাত্র একটা লাইনে দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে সারাউন্ডিং টিস্যু ইনজুরি 2টা লাইনে, আর এখানে সারাউন্ডিং টিস্যু ইনজুরি কি একদম 3টা লাইনে। মানে যত আমি এই ব্লেন্ডের ক্ষেত্রে উপরের দিকে যাব সেক্ষেত্রে দেখা যাবে যে কোয়াগুলেশনের পাওয়ারটা বাড়তে থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে 80%ই হচ্ছে কি কোয়াগুলেশন, 20% হচ্ছে কাটিং। তাহলে আমি যত এই দিক দিয়ে কাটবো, আমি এই মোডে রাখবো, তখন কিন্তু আমার টিস্যুটা শার্পলি কাট হবে, সারাউন্ডিং টিস্যু ইনজুরি কম থাকবে। এই জন্য আমাদের যখন আমি টিআরবিটি তে কোন সেটিং এ কাজ করবে সেই ব্যাখ্যাটা আমরা পরে দিব, কিন্তু এটা। আর কোয়াগুলেশনের ক্ষেত্রেও কোয়াগুলেশন যেহেতু এখানে হাই ভোল্টেজ থাকে, লো এখানে থাকে হাই ভোল্টেজ থাকে, লো কারেন্ট থাকে, এদের সারাউন্ডিং টিস্যু ইনজুরি খুব বেশি। এটা দুই ভাবে কাটতে পারে, একটা হচ্ছে এই যে কন্টাক্ট মোড আছে আর স্প্রে মোড আছে। তো কোনো কোনো যন্ত্রের মধ্যে আমার দেখা যায় ডায়াথার্মের মধ্যে এই যে ডেসিকেট, ফালগারেট এন্ড স্প্রে। এই ডেসিকেটটা হচ্ছে কন্টাক্ট, এই দুইটা হচ্ছে নন কন্টাক্ট, আর স্প্রেটা হচ্ছে আপনার স্পেশাল নন কন্টাক্ট। এই ক্ষেত্রে যখন টিস্যুগুলো আমি বার্ন করব, হ্যাঁ কোয়াগুলেশনের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে, এই আমি যদি সরাসরি কন্টাক্ট মোডে রাখি তাহলে টিস্যুটাকে কন্টাক্ট করলে আমার কি হবে, টিস্যুটা কোয়াগুলেট হবে। কিন্তু আমি যদি স্প্রে মোডে রাখি, আমি সরাসরি কি করব না, টিস্যুটাকে কন্টাক্টে যাব না, আমাকে কি রাখতে হবে, মিনিমাম একটা ডিসটেন্স মেনটেন করতে হবে। তাই যদি আমি রাখি তাহলে কি করতে হবে, আমার কোয়াগুলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্প্রে মোডে সাধারণত সারাউন্ডিং একটা মিনিমাম একটা টিস্যুকে সে কি করে স্প্রেইং মোড রেখে সে সারাউন্ডিং এর টিস্যুকে কোয়াগুলেট করতে পারে। যেখানে যেসব সারফেসে ওজিং হচ্ছে, ধরেন কোথাও লিভার বা কোথাও যদি লিভার বেড থেকে বা কোথাও ওজিং হয়, আমি যদি ডেফিনেটলি না ধরতে পারি তখন আমি কি করতে পারবো, স্প্রে মোডটা দিতে পারবো। কিন্তু ঝামেলা হচ্ছে স্প্রে মোডের কোল্যাটারাল ইনজুরির চান্স অনেক বেশি। স্প্রে মোডে যদি ধরেন আমি কোনো ব্রাঞ্চ অফ টিস্যুকে ধরে ফেলি, এখানে আমি যদি কোয়াগুলেট করি, তো যে প্রবলেম হচ্ছে আমি যদি ধরেন সিস্টিক আর্টারিটাকে আমি যদি কোয়াগুলেট করি স্প্রে মোডে, তো তখন যেটা সমস্যা হবে এই সারাউন্ডিং কোল্যাটারাল কিছু ইনজুরি টিস্যু ইনজুরি হবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে কিছুদিন পরে তার সিভিডি স্টেনোসিস নিয়ে আমার কাছে আসতে পারে। এই জন্য আমি কি করব, চেষ্টা করব আমার যাতে কন্টাক্ট মোডে থাকে, অথবা এই যে ডেসিকেট মোডে আমি করতে পারি। এখন আমাদের যেটা ইউরোলজির আমরা যেটা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে যে আমি সাধারণত প্রোস্টেটে আমি কোন মোডটাকে নিব, প্রোস্টেটে আমাকে যেহেতু প্রোস্টেট একটা ফাইব্রোমাসকুলার গ্ল্যান্ডুলার অর্গান, এখানে কাট করতে হবে। হ্যাঁ, আমি যদি কাটিং এ কাটতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এখানে কোনো কাটিং এর সময় কোনো কোয়াগুলেশন চলবে না, অর্থাৎ পিওর কাট রাখতে হবে। কাটিং এ কি রাখতে হবে, পিওর কাট, শুধুমাত্র কাটিং এ আমি একদম কেটে ফেলবো। এখানে আমি যদি কাটি এটাতে আছে, আমি ব্লেন্ড 1-2 তে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি এখানে একদম একদম একটা টাফ স্ট্রাকচার, আমরা যখন প্রোস্টেট কাটি দেখা যায় যেটা কিন্তু আসলে অনেক শক্ত, এই জন্য আমি যদি অন্য কোনো মোডে নেই তখন কিন্তু আমি ঠিক মতো কি করতে পারবো না, কাটতে পারবো না। তাহলে এখন কাটার ব্যাপারটা গেল, এখন যদি আমি কোয়াগুলেশন করতে চাই, এখন এটা তো একটা রাফ সারফেস, আমি যখন ব্লাডটাকে কোয়াগুলেশন করি তখন আমি যদি এই ব্লেন্ড 1 ব্লেন্ড 2 এগুলাতে বা কন্টাক্টে যদি স্প্রে করি, আমি কিন্তু ওই ভেসেলটার কাছে নাও পৌঁছাইতে পারি। সেজন্য আমি কোন মোডে রাখবো, স্প্রেইং মোডে। তাহলে একটা সারফেসকে কি করবে, সে স্প্রে মোডে কোয়াগুলেট করে ফেলতে পারবে। এই জন্য আমার প্রোস্টেটের যদি আমি সেটিং করি তাহলে আমি ডায়াথার্মিড যদি আমি কাটিং করি, হ্যাঁ কাটিং এও আমাকে রাখতে হবে পিওর কাট, আর হচ্ছে কোয়াগুলেশন আমাকে রাখতে হবে কোথায়, স্প্রে মোড। কিন্তু ব্লাডারের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন, ঠিক আছে। ব্লাডারের ক্ষেত্রে হচ্ছে ব্লাডারের টিস্যুটা হচ্ছে কিছুটা ফ্লেভি টিস্যু, এখানে ব্লাড ভেসেলও অনেক বেশি পরিমাণে থাকে। এই জন্য আমি এখানে যদি কাটিং পিওর কাট দেই তাহলে এর পিওর কাটের কোনো কোয়াগুলেশন কোনো প্রপার্টি নাই, পুরোপুরি 100% কি সে কাট করবে, তার কোনো কোয়াগুলেশন প্রপার্টি নাই। কিন্তু এটা 20% কোয়াগুলেশন প্রপার্টি আছে ব্লেন্ড 1 এর, এটা প্রায় 50%, এটা প্রায় 80% কি আছে, কোয়াগুলেশন প্রপার্টি আছে। সেই জন্য আমি যদি একটা ব্লেন্ড মোডে রাখি কাটিং এর সময়, তাহলে কিন্তু আমার অ্যাজ ওয়েল এজ কাটবেও, সাথে কি করবে, কোয়াগুলেট করবে। তাহলে ব্লাডারের ক্ষেত্রে ব্লাডার টিউমারের ক্ষেত্রে আমাকে কোন মোডে রাখতে হবে, কাটিং এ আমাকে ব্লেন্ড মোডে রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে তাহলে আমি হ্যাঁ সেটা ডিপেন্ড করবে, যদি আমার ব্লিডিং বেশি মনে হয় তাহলে আমি কি করব, ব্লেন্ড 2-3 দিয়ে চলে যাব। আর যদি মনে হয় যে না আমার কাটিংটা শার্প হচ্ছে, ব্লিডিং কম আছে, তাহলে আমি কি করব, ব্লেন্ড 1 এর মধ্যেই রাখতে পারবো।
সেকেন্ড স্যার নরমালি স্যার পাওয়ার কত রাখা যাবে কাটিং কোয়াগুলেশনে? কাটিং কোয়াগুলেশনের ক্ষেত্রে আমরা প্রোস্টেটের ক্ষেত্রে আমরা কাট করি 120 তে কাটিং, আর কোয়াগুলেশন 80। ঠিক আছে, ব্লাডারের ক্ষেত্রে আমরা যখন কাট করব তখন হচ্ছে 110 কাটিং এর ক্ষেত্রে ব্লেন্ড মোডে থাকবে। আর হচ্ছে আমি তাহলে এখন কোয়াগুলেশন কত হবে 70। এখানে কিন্তু কোয়াগুলেশন আমি কোন মোডে রাখবো, এখানে স্প্রে মোড রাখবো, কারণ স্প্রে মোড ছাড়া আমি কি করতে পারবো না, একটা ওয়াইড রেঞ্জ অফ এরিয়াতে আমি কি করতে পারবো না, কোয়াগুলেট করতে পারবো না। এটা হচ্ছে আমার তাহলে মোড সিলেকশনের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে এখানে এখানে এই যে এইটা আছে যেটা আমরা বলে ফেলছি অলরেডি। আর বাইপোলারের ক্ষেত্রে বাইপোলার এখানে এগুলো হচ্ছে ইউনিপোলার, এগুলো এই দুটোই কি কাটিং কোয়াগুলেশন হচ্ছে ইউনিপোলার। এটার ক্ষেত্রে আমাদের কি থাকতেছে, আমাদের ইউনিপোলারের আমাদের একটা কর্ড দাও, একটা কর্ড দাও ইউনিপোলারের। এটা হচ্ছে ইউনিপোলারের কর্ড। হ্যাঁ, ইউনিপোলারের যে দুটো কর্ড থাকে, সামনের দিকে থাকে কাটিং আর পিছনে থাকে হচ্ছে কোয়াগুলেশন। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন যে মোডটা ইউজ করব, আমি যদি কোয়াগুলেশনের স্প্রে মোড ব্যবহার করি তাহলে আমাদের কি থাকতে হবে, টিস্যু থেকে একটু উপরে রেখে চাপ দিতে হবে, এবং এটা কন্টিনিউয়াস চাপ দেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এখানে একটা শব্দ হয় টে টে, তিনটা শব্দ হইলে আমি মোটামুটি মনে করব যে এটা কি হয়ে গেছে, কোয়াগুলেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা যখন ওই যে মেয়েরা যখন ভাতে রান্না করে তখন দেখা যাবে যে একটা চি শব্দ করে না, ওই শব্দটা আসলে বোঝা যাবে তার কোয়াগুলেশনটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে। এখানে কিন্তু বার্ন করা যাবে না, ঠিক আছে, কোনো ধরেন এরকম করে কোয়াগুলেশন লম্বা সময় ধরে রাখা যাবে না, যাতে কি হয়ে যায় টিস্যুটা বার্ন হয়ে যায়, বা টিস্যুটা কি হয়ে যায় বেশি বার্ন হয়ে যায় বা একদম কালো হয়ে যায়, দেখবেন যে একদম পুড়ে যায়। এই পুরা কিন্তু এটা আমাদের অ্যাকসেপ্টেবল না। আমাদেরটা অ্যাকসেপ্টেবল হচ্ছে আমি জাস্ট খালি ওই যে একটা শব্দ যেটা হয়, হ্যাঁ, টিস্যুটা জাস্ট কি করা, কোয়াগুলেশন সময় জাস্ট লাইগেট করা, এটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো ধরে রাখলে এটা কোয়াগুলেশনটা হয়ে যাবে। আর কাটিং আমরা যদি কোনো টিস্যু ডিসেকশন করি, এটা কোয়াগুলেশন নরমালি দেখা যায় আমরা কোয়াগুলেশনে কি করি, ডিসেক্ট করে ফেলি। অ্যাকচুয়ালি কিন্তু ডিসেকশন করা লাগবে কোন মেথডে, সেটা হচ্ছে কাটিং এ। যদি কোনো ইন কেস যদি দরকার হয় যে আমি কোয়াগুলেশনের ডিসেকশন করব, সেটা কোন মেথড, কোন এরিয়াতে, সেটা হচ্ছে ডেসিকেট মোডে করতে হবে। তাহলে কি হবে না, বেশি সারাউন্ডিং টিস্যুর ইনজুরি হবে না। অথবা এখানে মানে ব্লেন্ডেড টাইপের মতো, মানে কোয়াগুলেশন করতে চাচ্ছি কিন্তু আমি করব কোনটাতে, কন্টাকে। এখানে যদি মোড রাখি তাহলে কোয়াগুলেশন যদি আমি কাটতে চাই তাহলে আমি স্প্রে মোডে কখনোই কি করবো না, টিস্যু কাটবো না, তাহলে টিস্যু সারাউন্ডিং অনেক পরিমাণ টিস্যু কি হবে, এক্সেস ভাবে ড্যামেজ হবে। তাহলে এটা যদি আমি করি ডেসিকেট মোডে করব, আর এখানে যদি কাট যদি করতে হয় তাহলে আমি কি করব, কোয়াগুলেশন মোডে কখনোই কাটবো না, যদি কাটতে হয় তাহলে এই দুইটা মোডে আমি কাটতে পারি। ক্লিয়ার? এখন আসি বড় বড় কয়েকটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে আর হচ্ছে বাইপোলার। এটাতে একটা, এটা যেহেতু মনোপোলারের একটা কর্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড, ঠিক আছে, অ্যাক্টিভ কর্ড। এই অ্যাক্টিভ ইলেকট্রোড তো আমি শরীরে টাচ করব, এটা একটা রিটার্নিং প্লেট থাকে, এটা প্রত্যেকটার সাথে কি থাকে, একটা রিটার্নিং প্লেট থাকবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তার, হ্যাঁ এটা হচ্ছে এটা তার একটা রিটার্নিং প্লেট। এই রিটার্নিং প্লেটের সারফেস এরিয়া যেহেতু অনেক বড় আর এটা যেহেতু ছোট, এই জন্য এইখানে সবটা কি হয়, হিট জেনারেট হয়, আমরা কি করতে পারি, ইউজুয়ালি আমরা কাটি। এইটা তাহলে আমি কোথায় রাখবো, বডির কোন প্লেসে রাখবো, এটা বলা হয় যে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। যদি আমি যেখানে কাজ করবো, আমি যদি অ্যাবডোমেনে কাজ করি, আমি যদি পিছনে রাখতে পারি এটাই সবচেয়ে ভালো। তারপরেও যদি যেহেতু পিছনে অনেক সময় এক্সপোজ করা যায় না, আমরা থায়ে রাখি অথবা বাটকে রাখতে পারি। কিন্তু মেন কথা হচ্ছে যে আমার যাতে ডিস্টেন্সটা কাটিং প্লেস থেকে আমার এই যখন আমি রিটার্নিং প্লেটটা দিব সেই জায়গাটা যেন ডিস্টেন্সটা যতটুকু পারা যায় কম হয়, এবং সেই জায়গায় যাতে অ্যাডিকুয়েট কি থাকে, মাসল থাকে, ঠিক আছে, অ্যাডিকুয়েট মাসল থাকে, অথবা কোনো বনি প্রমিনেন্সের কোথাও যায় এটা কি করা যাবে না, রাখা যাবে না। যদি আমাদের কারেন্টের একটা হচ্ছে সবসময় কি করে, সে একটা ইজি ওয়ে খুঁজে, ধরেন আপনার এটা যখন আমি টাচ করব, এটা তো সিস্টেম কমপ্লিট করার জন্য একটা ইজি ওয়ে খুঁজবে। সেক্ষেত্রে যদি আমার পেশেন্টের বডি যদি কোথাও টাচ থাকে, কোনো মেটালের টাচ থাকে, কারেন্ট ওই দিক দিয়ে পাঁচ করবে, তখন এই দিক দিয়ে কি করবে না, পাঁচ করবে না, তো তখন কিন্তু ওই জায়গাটা পুড়ে যাবে। সেই জন্য বডিটাকে কোথাও কি করা যাবে না, কোথাও কোনো মেটালের টাচে রাখা যাবে না। এটা অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল আমাদের রাখতে, হ্যাঁ মাস থাকে সেখানে রাখতে হবে, অথবা ডায়াথামি যেখানে আমি কাজ করতেছি যত ক্লোজে রাখা যায়, এটা। আর যদি আমরা বাইপোলার ইউজ করি, এটা হচ্ছে বাইপোলার কর্ড আছে, বাইপোলার যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে
আমাদের এই যে বাইপোলার কর্ড আছে, বাইপোলার যখন আমরা, যেহেতু এই ক্ষেত্রে কোনো রিটার্নিং কোনো প্লেটের কোনো ব্যাপার থাকে না, এখানে সার্কিটটাকে সে কি করে ফেলে, এখানে যেহেতু সার্কিটটাকে এখানে আছে মনে হয়, হ্যাঁ, এটা এখানে যেহেতু সার্কিটটাকে কি করে ফেলে, ক্লোজ করে ফেলে, রিটার্নিং প্লেটের কোনো কি থাকে না, কোনো সমস্যা থাকে না, এই জন্য এখানে কিন্তু ওই ধরনের ইনজুরি হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তবে মনে রাখতে হবে, যদি আমি বাইপোলার কর্ডটা ইউজ করি তাহলে আমাদের দুইটা বাইপোলারের, একটু অফ করো তো, বাইপোলারের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এইটার মধ্যে, এই পোলের মধ্যে কি হবে, এখানে যেহেতু সার্কিটটা কমপ্লিট হবে, ইন বিটুইন টিস্যুটা কোয়াগুলেট করবে। এই জন্য আমি কি করতে পারবো না, টাচ করতে পারবো না। যদি আমি টাচ করি, মাঝখানে যদি কোনো টিস্যুই না থাকে তাহলে কিন্তু এটা কোয়াগুলেট করবে না। এই জন্য মাঝখানে যে টিস্যুটা আমি কোয়াগুলেট করতে চাই সেইটাকে ধরে একটু গ্যাপ রেখে তারপরে কি করতে হবে, এটা প্লাজমা কাইনেটিক ডেভেলপ করবে যেহেতু, সেক্ষেত্রে কি করবে, আমাদের এইটা কাজ করবে। এই জন্য বাইপোলারের জন্য আমাদের কি করতে হবে, আমাদের মাঝখানে ইন বিটুইন কি রাখতে হবে, টিস্যু রাখতে হবে। ওকে, এটা। আর ডায়াথার্মিক ক্ষেত্রে এটা যদি আমি জেনারেল সার্জারির জন্য ব্যবহার করি সেক্ষেত্রে, কিন্তু যদি আমি ল্যাপারোস্কোপির জন্য আমি যখন ব্যবহার করব তখন সমস্যা কোনগুলা। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে এখানেও আছে বাইপোলার ফরসেপ আছে এবং মনোপোলার ফরসেপ। এটা হচ্ছে বাইপোলার ফরসেপ। ওকে, এই বাইপোলার ফরসেপ যখন আমি এই ব্যবহার করব, হ্যাঁ, এটা হচ্ছে বাইপোলার ফরসেপের কর্ড। যখন আমি এটা ইউজ করব, এক্ষেত্রেও আমাদের বাইপোলারের সুবিধা হচ্ছে যে ইন বিটুইন টিস্যুটাকে কি করবে, এখানে সিলিং করবে। ইন বিটুইন যে টিস্যুগুলো আছে যেহেতু এটাকে সিলিং করবে, এখানে বাইরের কিন্তু আমাদের এই যে মাঝখানে কি আছে, এই যে সাদা একটা প্লাস্টিকের মতো আছে, এই যে সাদা একটা প্লাস্টিকের মতো আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বাইপোলার কর্ডে, প্রত্যেকটা বাইপোলার কর্ডে থাকবে। কিন্তু মনোপোলার বা ইউনিপোলারের ক্ষেত্রে আমাদের মাঝখানে কিন্তু কোনো সাদা কিছু থাকবে না। হ্যাঁ, এখানে সাদা কোনো কিছু থাকবে না। কারণটা হচ্ছে যে এখানে প্লেট কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা তো মনোপোলারের ক্ষেত্রে রিটার্নিং প্লেট থাকে, আর এখানে তো কোনো রিটার্নিং প্লেট থাকে না। এখানে দুটো একটার সাথে আরেকটা কোনো কি করা যাবে না, কোনো কমিউনিকেশন করা যাবে না। এই জন্য এখানে একটা আপনার আলাদাভাবে ইনসুলেটর দেওয়া আছে মাঝখানে, আর কি প্লাস্টিকের ইনসুলেটর দেওয়া আছে একটা কর্ড থেকে আরেকটাতে। এখন ল্যাপারোস্কোপিতে ডায়াথার্মি ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্ব রাখতে হবে। কারণ এখানে যে আমরা ওই প্লেটের ব্যাপারগুলো তো আমার থাকতেছেই, প্লেটের ব্যাপারগুলো থাকবে, ওই কমপ্লিকেশন গুলো হইতে পারে, তাছাড়াও কিছু এক্সট্রা কমপ্লিকেশন হইতে পারে। ধরেন এটা হচ্ছে ইনসুলেটর, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটরটা কিন্তু এই যে এরকম আলাদাভাবে এটাকে কি করা যায়, খুলে ফেলা যায়। হ্যাঁ, খুলে ফেলা যায়। এটা আলাদাভাবে ইনসুলেটর দেওয়া আছে এটার মধ্যে। হ্যাঁ, এখন ইনসুলেটর যেহেতু আমাদের এখানে এটার ভেতরে দেওয়া আছে, আমরা যদি চিন্তা করি এই ইনসুলেটর যদি কোনো কারণে ফেল করে, তাহলে আমি যদি কাজ করব কোথায়, এক জায়গায় আমার কি হবে, ইনজুরি। এখানে যদি ফেলার হয় তাহলে আমি ধরেন কাজ করতেছি গল ব্লাডার অথবা কিডনিতে, তো তখন আমার এই পাশে যদি কোনো গাঁট লাগা থাকে, যদি ইনসুলেশনটা ঠিক না থাকে তাহলে কিন্তু ওই গাঁটে কি হবে, ইনজুরি হবে। ইনজুরি, এটা হচ্ছে ইনসুলেশন ফেলার। আরেকটা ব্যাপার হইতে পারে যে ধরেন আমি কাজ করতেছি এক জায়গা দিয়ে, তাহলে এটাতে যদি আমার কি হয়, এটা যদি কোনো মেটাল থাকে, ধরেন আমি সাকার দিচ্ছি এই হাতে আমার ডায়াথার্মি আছে, তাহলে আমি এখানে কাজ করতেছি, এটা যদি এখানে লাগে তাহলে কিন্তু আমার পুরাটাই এই রাস্তার পুরাটাই কি হবে, ড্যামেজ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপাসিটিভ কাপলিং হইতে পারে, অর্থাৎ অথবা আমি একটার সাথে আরেকটা কি করলে দিলাম, লাগাই দিলাম, তাহলেও এখানে কি করতে পারে, এটা পড়ে যেতে পারে। সেই ব্যাপারগুলো মাথায়, অর্থাৎ এটা হচ্ছে ডিস্টেন্স যে ধরেন ব্যবহার করতেছি, কিন্তু ডিস্টেন্স অন্য জায়গায় কি হইতেছে আমি জানি না, এটা আননোটিসড, এক্ষেত্রে খুবই কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, এই জন্য ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কখনো যদি এই ইনস্ট্রুমেন্টটার কি না হয়, ইনসুলেশন ফেলার না হয়, বা আমি যখন ব্যবহার করবো কোনো মেটালের সাথে কোনো টাচ না লাগে, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা উঠাইতে আমাদের ক্যানুলা গুলো মেটালের উঠাইতে আমি যদি ক্যানুলার মেটালের কাছে যদি ডায়াথার্মি করি, তখন এই ডায়াথার্মি যদি মেটালে টাচ করে তাহলে কিন্তু আমার কি করবে, মেটাল যে সব জায়গায় লাগানো আছে ক্যানুল পোর্টের, ওই জায়গাও কি হবে, ড্যামেজ হবে। তাহলে এই ব্যাপারগুলো কি করতে হবে, আমাদের খেয়াল করে ডায়াথার্মি গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি যদি আমরা মুদ্রা কথা বলি যে আমাদের যখন আমরা প্যাডিং করব অর্থাৎ ইলেকট্রোডটা দিব, সেক্ষেত্রে আমাদের কনসাস থাকতে হবে। আর যখন আমরা ল্যাপারোস্কোপিক্যালি যখন ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে কোনো ইনসুলেশন যাতে কোনো ফেলার না থাকে, অথবা কোন মেটালের সাথে টাচ করতেছে সেটা আমাদের খেয়াল রেখে কি করতে হবে, কাজ করতে হবে। নইলে দেখা যাবে যে ডিস্টেন্স। আর হচ্ছে আমি যখন টিস্যুটাকে ধরবো,
সেক্ষেত্রে যে আগেই বললাম, যাতে হচ্ছে টিস্যুটার খুব বেশি টিস্যুকে ধরবে না। বেশি পরিমাণ টিস্যুকে ধরে ফেললে তাহলে সারাউন্ডিং বেশি পরিমাণে কি হবে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ আমি আননোটিসড কি হবে, ইনজুরি হবে, সেটা আমি কি করতে পারবো না, বুঝতেই পারবো বুঝতে না। পারি। ওকে, মোটামুটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।